শাপলা প্রতীক নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় নেই। তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে দুপুরে চট্টগ্রামের সফরের দ্বিতীয় দিনে মাঠে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন আয়োজনে নিরাপত্তা, অপতথ্য, এআই এর ব্যবহার রোধে কমিশন ব্যবস্থা নিচ্ছে বলেও উল্লেখ করেন সিইসি। জাতীয় নির্বাচন ঘিরে সবার কাছে ন্যাশনাল রেসপন্সিবিলিটি প্রত্যাশার কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। এনসিবির প্রতীকের কথা বলছেন, এনসিবি প্রতীকের কথা বলছেন, এটা যেহেতু আমাদের নির্ধারিত তালিকায় নাই, এই জন্য আমরা এটা দিতে পারিনি। এখন এই জন্য দিতে পারি যেহেতু আমাদের তালিকাভুক্ত নয়, এই জন্য আমরা দেইনি। চাকসু নির্বাচনের প্রচার প্রচারণায় সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। একই সাথে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগও করছেন অনেক প্রার্থী। আর নির্বাচন কমিশন জানিয়েছে সব অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে। চাকসু নির্বাচনের বাকি আর মাত্র 3 দিন। নির্বাচন ঘিরে জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচারণা। ভোট চাইতে ক্যাম্পাসে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে সমর্থন চাচ্ছেন তারা। শেষ সময়ে এসে ভোটাররা আমাদেরকে খুব ইতিবাচকভাবে আমাদেরকে সাড়া দিচ্ছে। আমি খুব ভালো সাড়া পাচ্ছি এবং এই বিষয়টা আমার অনেক ভালো লাগছে। আমি আশাবাদী। এদিকে নির্বাচন ঘিরে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, পাশাপাশি একে অপরের বিরুদ্ধে আনছেন নানা অভিযোগও। ছাত্র শিবির ও ছাত্র দলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অন্য প্যানেলগুলোর। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগও করছেন অনেক প্রার্থী। ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, সে প্যানেলের দুজন প্রার্থীর বিরুদ্ধে, একজন হচ্ছে জিএস প্রার্থী, তিনি আমরা দেখলাম প্রমাণসহ আমাদের আছে যে তিনি ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে গিয়ে ক্লাসে গিয়ে উনি প্রচারণা চালাচ্ছেন। আমরা আশা করব যে বড় দল যেগুলো আছে, বড় দল বলতে সবগুলোতে 26 দল, অর্থাৎ পেছনে বড় দল যারা আছে তাদের আসলে নির্বাচনের আচরণবিধিটা মেনে চলা উচিত। এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ছাত্র শিবির ও ছাত্রদল সমর্থিত প্যানেলের। বরং নির্বাচনে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। আমাদের ভিপি প্রার্থী যিনি ইব্রাহিম হোসেন রনিভের বিরুদ্ধে একটা অভিযোগ আসছিল যে উনি ক্লাসরুমে গিয়েছেন, কিন্তু এটা পরবর্তীতে দেখা গেল যে এটা একটা ভুল বুঝাবুঝি ছিল। উনি ওনার নিজের ডিপার্টমেন্টে গিয়েছেন। আশা করব যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খুব সুন্দর এবং স্বচ্ছ একটা নির্বাচন হবে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারবে প্রশাসন। তো এটা যদি হয় তাহলে আমাদের জন্য এটা গর্বের বিষয় হবে। এদিকে সব অভিযোগই খতিয়ে দেখার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ব্যত্যয়ের বিষয়ে যে সমস্ত অভিযোগগুলো আছে এগুলা একবারে আমাদের তৈরি করা আচরণবিধির সামান্য বরখেলাপ। মারাত্মক কোনো ধরনের ব্যত্যয় আমরা এখন পর্যন্ত দেখিনি। বুধবার অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচনের ভোট। এতে কেন্দ্রীয় ও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছে 9 শতাধিক প্রার্থী। আর মোট ভোটার 27,521 জন। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চাকসু নির্বাচনের সংবাদ সম্মেলন করছে নির্বাচন পরিচালনা কমিটি, সরাসরি চলে যাচ্ছে সেখানে। কারণ গত সপ্তাহে শিক্ষার্থীদের আমাদের সনাতন ধর্মাবলম্বী এবং বৌদ্ধ ধর্মাবলম্বী বন্ধুদের অনেকেরই পূজা পার্বণের কারণে গত সপ্তাহে কিন্তু স্টুডেন্ট অ্যাভেলেবিলিটি এত ছিল না। আমাদের ক্যাম্পাসে স্টুডেন্ট উপস্থিতি একদম কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায় নাই, কিন্তু আজ দেখছি একদম রমরমা অবস্থা, মানে পরিপূর্ণ। সুতরাং আমরা মনে করি যে আমরা যে 3 দিন পিছিয়েছি ছাত্রদের, শিক্ষার্থীদের, প্রার্থীদের চাহিদাতে, সেটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং আজকে থেকে বিশ্ববিদ্যালয় পরিপূর্ণভাবে সরগরম আছে। যাই হোক, আমরা এই প্রসঙ্গে আর বিস্তারিত না জানায় আপনাদের সাথে বিভিন্ন সময় আমাদের কথা হয়েছে। আমাদের আজকের প্রচার বা প্রকাশনার যেটা আমরা বলতে চাইছিলাম আমাদেরকে বলবো, কিন্তু সেটি না বলে আমরা শুধুমাত্র কয়েকটা পয়েন্ট শুধুমাত্র আপনাদেরকে বলে দিচ্ছি। সেটি হলো আমাদের নির্বাচনের জন্য কয়েকটা বিশেষ গুরুত্বপূর্ণ আইটেম আছে। সেটি হলো আমরা ব্যালট পেপার তৈরি করতে হবে, ভোটের কেন্দ্র তৈরি করতে হবে, ম্যান পাওয়ার তৈরি করতে হবে, ভোটের বাক্স যেটি চাওয়া ছিল সেটা তৈরি করতে হবে। এই সব কিছু আমরা তৈরি করে ফেলেছি। এই সব কিছু আমাদের প্রস্তুত আছে। মানে আমরা যদি আর একদিন পরে আমাদের যে নির্বাচন, সেই নির্বাচনের সার্বিক প্রস্তুতি আমাদের হয়ে গেছে। আমরা শুধুমাত্র বলছি আমাদের 5টা ভবনে আমরা নির্বাচন করছি।
সেই নির্বাচনে আমাদের 15টি বা 14টি হল, একটা হোস্টেল এদের কেন্দ্র হবে। মোট 60টি রুমে আমাদের ভোট গ্রহণ হবে। সেই 60টি রুমের মধ্যে প্রতিটি রুমে গড়ে আমরা 400 থেকে 500 স্টুডেন্টের মানে ভোটারের ভোট নেব। এবং আমরা একটা ক্যালকুলেশন করেছি যে প্রতিটি শিক্ষার্থীর যেই ভোট দেওয়ার টাইম, 40টা ভোট দিতে হবে 26টা কেন্দ্রে এবং 14টা করে হলে। 40টা ভোট দিতে গড়ে যে সময় লাগে তার থেকে অতিরিক্ত সময় ধরে আমরা গোপন কক্ষ তৈরি করেছি। এর পরিপ্রেক্ষিতে আমাদের শিক্ষার্থীরা যারা ভোট দিতে আসবে তারা স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। আমরা আমাদের মানে নির্বাচনী যেই কেন্দ্রগুলো আমরা তৈরি করেছি, প্রত্যেকটি কেন্দ্র মানে আমাদের ভবনের ওই ফ্যাকাল্টির ডিনকে আমরা আমাদের রিটার্নিং অফিসার তৈরি বা মনোনয়ন দিয়েছি। এবং প্রায় ক্ষেত্রে বিভাগের চেয়ারম্যানরা প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবে। এবং বিভাগ থেকে আমরা যে সমস্ত শিক্ষকদের মনোনয়ন চেয়েছি সেই অনুসারে যে তাদের তালিকা এসছে সেখান থেকে আমরা অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার এবং আমাদের কর্মকর্তার থেকে। আমরা শুনছিলাম চাকসু নির্বাচন নিয়ে ব্রিফ করছিলেন নির্বাচন পরিচালনা কমিটি। চলে যাচ্ছে পরের খবরে। ডাকসু নির্বাচনের দিন যত এগিয়ে আসছে প্রার্থীদের প্রচারেও দেখা যাচ্ছে বৈচিত্র্য। বাংলার শেষ নবাব থেকে শুরু করে হাটিয়ালের গান থাকছে প্রচারণায়। এতে আকৃষ্ট হচ্ছেন শিক্ষার্থীরা। প্রচারণায় নতুনত্ব দেখে প্রার্থীদের সৃষ্টিশীলতার প্রশংসা করছেন সবাই। নির্বাচন কমিশন বলছে নির্বাচন হবে যথাসময়ে। ডাকসু নির্বাচন যত এগিয়ে আসছে প্রচারণার ভিন্নতা যেন ততই বাড়ছে। ভোটারদের সামনে কেউ হাজির হচ্ছেন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার সাজে, কেউ বা ভাটিয়ালি গানের সুরে বলছেন ভোটের কথা। প্রচারণায় স্থান পেয়েছে পাকিস্তানি রুপি, আমেরিকান ডলার, পান্ডা, ওয়ার্ল্ড কাপের ট্রফি, গাছের পাতা থেকে শুরু করে ব্যাংক চেকের ডিজাইন। প্রার্থীরা বলছেন ভোটারদের আকৃষ্ট করতেই প্রচারণায় এই নতুনত্ব। এমন একটা কিছু নিয়ে এসে, এমন একটা আইডিয়া নিয়ে আসে যেটা দ্বারা স্টুডেন্টরা খুব আগ্রহ নিয়ে অ্যাকসেপ্ট করবে, যেটা তাদের হচ্ছে বিরক্ত করবে না। তো সেই জায়গাটা থেকে হচ্ছে আমার এই বুকমার্কের আইডিয়া। আমার এই গাছের পাতাটা কিন্তু যে গাছ থেকে ছিঁড়ছি সেই গাছে আবার বসন্ত আসলে পাতা গজাবে এবং আমার এই পাতাটা কিন্তু পচে যাবে, একদিন দুই দিনে পচে যাবে, পরিবেশের জন্য কোনো ক্ষতি নাই। আমার যে ব্যালট নাম্বার 5 সেটা কিন্তু আসলে আমি লিখেছি, পুরো ডিজাইন করেছি, মেয়েদের ডিজাইন। এটার মাধ্যমে আসলে আমি বলতে চাচ্ছি যে একটা উৎসবমুখর পরিবেশ আসলে আসুক ডাকসুকে কেন্দ্র করে। প্রার্থীদের সৃজনশীলতার প্রশংসা করছেন ভোটাররা। এরা এখানে খুব বুদ্ধির পরিচয় দিচ্ছে এবং কি আমাদের রাবির এই কাজগুলো আমার কাছে কিছুটা অন্য জায়গা থেকে ইউনিক মনে হয়েছে। আমি যে সবার থেকে সেরা সেটা তারা সর্বোচ্চ দিচ্ছে, হ্যাঁ এটাকে আমি খুবই পজিটিভলি নিচ্ছি। নির্বাচন কমিশন জানিয়েছে 16 অক্টোবরের ভোট নিয়ে কোনো শঙ্কা নেই। উৎসবমুখর পরিবেশে চলছে প্রচারণা। অফিসার, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী সবাই 16 তারিখে নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছেন। সবাই একটা উৎসবমুখর পরিবেশ দেখার জন্য নির্বাচনে সবাই আগ্রহী, আপনারা সেটা লক্ষ্য করছেন। তো সঙ্গত কারণে সব মিলিয়ে নির্বাচনের একটি সুন্দর পরিবেশ ক্যাম্পাসে বিদ্যমান আছে। এবার ডাকসু নির্বাচনে 11টি প্যানেলে অংশ নিচ্ছে 247 জন প্রার্থী। মোট ভোটার 28,901 জন। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এ নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। অপু, একেবারেই কাছাকাছি সময় চলে এসছে নির্বাচনের। শঙ্কা যেগুলো ছিল সেগুলো কেটেছে কিনা, এবং পাশাপাশি নতুন নতুন আসলে আকৃষ্ট করবার জন্য প্যানেল যারা তারা শিক্ষার্থীদের আকৃষ্ট করবার চেষ্টা করছেন, কতটা আকৃষ্ট আসলে হচ্ছেন তারা, কতটুকু বুঝতে পারছেন যে নির্বাচনকে ঘিরে তাদের প্রত্যাশার কথা? এই গত কয়েকদিন ধরেই ডাকসু নির্বাচনকে নিয়ে যে শঙ্কা ছিল সেটি আস্তে আস্তে কাটতে শুরু করে, এবং আজকে সবশেষ আমরা যাদের সাথেই কথা বলেছি তাদের বক্তব্য যে না, নির্বাচন নিয়ে আর কোনো শঙ্কা তারা দেখেন না। প্রার্থীদের সাথেও আমরা কথা বলেছি, তাদের বক্তব্যও তাই, যে তারা শঙ্কা দেখছে না। এখন তারা আশা করছেন যে 16 তারিখে সুষ্ঠুভাবে নির্বাচন হবে। আর এই নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তের যে প্রচারণা সেটি একেবারে জমে উঠেছে। পুরোদমে যে নির্বাচনী আমেজ সেটি আমরা দেখতে পাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব
সবচেয়ে বেশি প্রচারের জায়গা যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এই পরিবহন চত্বর বলা হয় ওখানে। এখানে আড্ডা চলছে, চায়ের দোকান আছে, চায়ের দোকানের আড্ডা এবং প্রার্থীদের ভোট চাওয়ার যে কার্যক্রম সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু আগে যেটি বলছিলাম যে প্রচারে ভিন্নতা, আজকেও কিন্তু আমরা দেখছি ভিন্নভাবে প্রচার করা হচ্ছে, নিজেদের উপস্থাপন করার যেটি জায়গা। মূলত প্রার্থীরা চেষ্টা করছেন ভোটারদের মনোযোগ আকর্ষণ করার, ভোটারদের কাছে তাদের নিজের পরিচিতি আনার। এই যে আমরা এখন যেটি দেখতে পাচ্ছি সেটিও প্রচারেরই একটি অংশ। কৃষক, দিনমজুর আর মধ্যস্বত্বভোগীকে আটকে রেখেছে এইরকম চিত্র যেটি দেখা যাচ্ছে, যে মধ্যস্বত্বভোগী, কৃষক এবং দিনমজুরকে আটকে রেখেছে। তো এইভাবে বিভিন্নভাবেই মূলত প্রার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তারা ভোটারদের কাছাকাছি যেতে চান, নিজের জানান দিতে চান। কিন্তু যেটা জানতে চাই যে শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রত্যাশার ক্ষেত্রে কতটা আস্থা আসলে তারা পাচ্ছেন? আস্থার যে জায়গাটা সেটি হচ্ছে যে প্রার্থীদের পক্ষ থেকে তো এখন পর্যন্ত যে ঘোষণা দেওয়া, প্রতিশ্রুতি দেওয়া, সেই কাজটি করছেন তারা। আর সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা মূলত তারা যেসব প্রতিশ্রুতি দিচ্ছে সেই প্রতিশ্রুতি যেন রাখতে পারে, সেই আস্থাটা তারা পরীক্ষাও করতে চান। সেই জায়গা থেকে তারা প্রত্যাশা করছেন যে যারা যে প্রতিশ্রুতি দিচ্ছে সেগুলো যাতে পূরণ করে। আজকেও আমরা দেখেছি যে ছাত্রদলের যে প্যানেল, সেই প্যানেলের পক্ষ থেকে আজকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। সেখানে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। তারা শিক্ষার্থীদের আশ্বস্ত করতে চাচ্ছে যে শিক্ষার্থী বান্ধব একটি ক্যাম্পাস করতে চায়, নিরাপদ একটি ক্যাম্পাস করতে চায়, এই জন্য তারা কাজ করবেন। এখানে সব প্রার্থীদের পক্ষই থেকেই যেটি বলা হচ্ছে যে বিপুল সংখ্যক ভোটার, যেটি প্রায় 29,000 ভোটার, তাদের খুব কম সংখ্যক ভোটারের কাছেই মূলত প্রার্থীরা যেতে পেরেছেন। অল্প সংখ্যক ভোটারের কাছে হয়তো একই ভোটারের কাছে হয়তো একাধিকবার দেখা হয়েছে, কিন্তু বেশিরভাগ ভোটারই তাদের এই সামনে যাওয়াই হয়নি আর কি প্রার্থীদের। সেই কারণেই তারা এই যে প্রচারে ভিন্নতা আনার চেষ্টা করছেন। এর বাইরেও যাতে যাদের কাছে যেতে পারেনি তাদেরকে অনলাইনে প্রচার করা হচ্ছে, যে প্রার্থী নিজে যেতে পারেনি তার সহপাঠীদের মাধ্যমে প্রচার করা হচ্ছে। মূলত এখন যে সময়টা চলছে সেই সময়টা মূলত হচ্ছে যে আস্থা তৈরি করার জায়গায় চেষ্টা করছেন প্রার্থীরা। অন্যদিকে ভোটাররাও যে কাজটি করছেন, তারা বলছেন শেষ সময় তারাও নিজেদের যাচাই বাছাই করার যে কাজটি সেটাও তারা করতে চান, যে কাদেরকে দিয়ে আগামী দিনে এই সুন্দর একটি ক্যাম্পাস হতে পারে, রাকসুর যে প্রকৃত কাজ সেই কাজটি কারা করতে পারে সেটি বাছাইয়ের কাজটিও কিন্তু এরই মধ্যে আমরা ভোটারদেরকে করতে দেখছি। এবং সচেতন ভোটার তারা সবাই বলছেন যে তারা যাচাই বাছাই করে ভোটটি দিতে চান এবং যোগ্য নেতাই নির্বাচিত করতে চান। অপু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। 12 থেকে 15 ঘন্টার মধ্যেই রাকসু নির্বাচনের ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকিব। দুপুরে সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এ সময় উপাচার্য আরও বলেন, রাকসু নির্বাচন অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে। ভোট গ্রহণের পর থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত সমস্ত কার্যক্রম ক্যামেরার মাধ্যমে দেখানো হবে। আমাদের অত্যন্ত দক্ষ একটি কারিগরি দল রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যান্ত্রিক ত্রুটি না হলে এবং সবকিছু ঠিক থাকলে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করতে বেশি সময় লাগবে না। এখান থেকে আমরা একটা মেসেজ সব জায়গাতে ছড়িয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে রাকসু নির্বাচন সফল করার জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, কর্মকর্তা সবাইকে এগিয়ে আসার জন্য আমরা একটা আহ্বান জানাচ্ছি। নিরাপত্তা সহ 4 দফা দাবিতে ময়মনসিংহ থেকে সব রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে জেলা পরিবহন মালিক সমিতি। ভোর থেকে বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। জেলা মোটরযান মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের ডাকে ঢাকা ময়মনসিংহ রুটের সকল বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা রয়েছে। 1 জুলাই যুদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগে এক শ্রমিককে আটকের প্রতিবাদে শনিবার সকাল থেকে বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা। এক পর্যায়ে দুপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে প্রশাসনের আশ্বাসে বিকেলে কর্মসূচি প্রত্যাহার করেন শ্রমিকরা। তবে প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি সুরাহা হলেও রোববার আবারও ধর্মঘট শুরু করেন পরিবহন শ্রমিকরা। এদিকে ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। এমন বাস বন্ধের সিদ্ধান্ত কোনোভাবেই কাম্য নয়। তারা বলেছেন অন্তত বাস স্ট্যান্ড রাজনীতি মুক্ত থাকুক। আমার যেখানে গন্তব্যে যাওয়ার কথা আমি সেখানে যাইতে পারতেছি না। আজকে এলাম, আবার কালকে যাইতে পারবো কিনা আমার সঠিক জানা নাই। আশা করি এটা যারা আছেন তারা আসলে এই ধরনের জিনিসগুলো ভালো নেবেন, যাতে জনগণরা আসলে একটু কমফোর্টেবল যাইতে পারে। ঢাকা সিলেট রুটে মহাসড়ক, আকাশ এবং রেলপথের যোগাযোগ ব্যবস্থার দ্রুত সংস্কার ও উন্নয়নের দাবিতে প্রতীকী ধর্মঘট পালন করেছে সিলেটবাসী। নগরের কোর্ট পয়েন্টে বেলা 11টা থেকে 1 ঘন্টার জন্য এই আয়োজন করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর আহ্বানে এই কর্মসূচি পালিত হয়েছে। এতে অংশ নেন বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের নেতারা। এ সময় নগরীর বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল। পরে বক্তারা ঢাকা সিলেট মহাসড়কের সংস্কার দ্রুত সম্পন্ন করা, সিলেট ঢাকা ও সিলেট চট্টগ্রাম রুটে নতুন ট্রেন ও বগি চালু করা, রেল টিকিটের কালোবাজারি বন্ধ করা এবং সিলেট ঢাকা রুটে বিমানের ভাড়া যৌক্তিক ও সহনীয় পর্যায়ে আনার দাবি জানান। বক্তারা অভিযোগ করে আরও বলেন, অবহেলা ও দীর্ঘসূত্রিতার কারণে সিলেট অঞ্চল এখন কার্যত যাতায়াতের ক্ষেত্রে জিম্মি দশায় পড়েছে। আমরা সিলেট থেকে ঢাকায় যেতে চাই, আমরা সিলেট থেকে চিটাগাং যেতে চাই, আমরা সিলেট থেকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ সব জায়গায় আমরা ভালোভাবে যেতে চাই। তারাও যেন আসতে পারে সেই ব্যবস্থা আমরা দেখতে চাই। নরসিংদীতে পুরাতন ব্যাটারি থেকে সীসা তৈরির একটি কারখানায় আগুন লেগে 7 শ্রমিক দগ্ধ হয়েছেন। সকাল 10টার দিকে সদর উপজেলার 5 এলাকায় অবস্থিত অবৈধ ব্যাটারি কারখানায় এই দুর্ঘটনা ঘটে। সদর মডেল থানার ওসি এমদাদুল হক জানান, নিয়ম নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে ব্যাটারি কারখানা পরিচালনা করে আসছে চীনা একটি প্রতিষ্ঠান। কারখানাটিতে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করা হয়। সকালে কাজ করার সময় কারখানাটিতে আগুন লেগে 7 শ্রমিক দগ্ধ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজধানীর বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। অবৈধ এই কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ। দেড়টার দিকে আমাদের এখানে 7 জন বার্নার পেশেন্ট হয়েছে। যতটুকু আমরা জেনেছি যে এটা চায়না ব্যাটারিজ কোম্পানি, সেখানে শিলমান্দিতে এই চায়না ব্যাটারি কোম্পানির সীসা বানানোর যে বয়লার মেশিন সেটা ব্রাস্ট হওয়াতে এই হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে হচ্ছে 7 জনের মধ্যে 3 জনের অবস্থা মারাত্মক। সরকারি উদ্যোগে প্রথমবার টাইফয়েড টিকা পেয়ে খুশি শিশু, স্বস্তিতে অভিভাবকরা। রোববার সকালে শুরু হওয়া মাসব্যাপী ক্যাম্পেইনে 9 মাস থেকে 15 বছর পর্যন্ত বয়সী 5 কোটি শিশুকে বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে। টিকা নিশ্চিতে প্রতিটি ওয়ার্ডে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। এই টিকা একবার নিলেই যথেষ্ট সুরক্ষা মিলবে বলছেন চিকিৎসকরা। চট্টগ্রামের 24,61,342 জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে মহানগরীতে 8,29,301 এবং 15 উপজেলায় 16,32,041 শিশু টিকা পাবে। টিকাদানের এই পরিকল্পনা অত্যন্ত ব্যাপক। এই ইমিউনাইজেশন, এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, এটা বিশাল কর্মযজ্ঞ। রাজশাহীর পবায় সিলিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদানের উদ্বোধন করেন জেলা প্রশাসক। চাঁপাইনবাবগঞ্জে 5 লাখ শিশু কিশোরকে দেওয়া হবে টাইফয়েডের টিকা। খুলনায় 30 অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে এবং 1 থেকে 13 নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে টিকাদান কার্যক্রম চলবে। বাগেরহাট, নড়াইল, মেহেরপুরে কার্যক্রম সফল করতে মাঠে স্বাস্থ্য সহকারী ও স্বেচ্ছাসেবীরা। ভালো লাগছে এখানে এসে। আমি টিকা দেওয়ার জন্য এখানে খেয়ে আসছি। প্রশংসনীয় এই জন্যই, অনেক গরিব আছে, যারা আছে দরিদ্র, হতদরিদ্র, তাদের পক্ষে কিনে টিকা দেওয়া সম্ভব নয়। রংপুরে 8.5 লাখ শিশুকে টিকা দেওয়া হবে। নিবন্ধিত ও অনিবন্ধিত সব শিশু টিকা পাবে জানিয়েছে সিটি কর্পোরেশন। বিগত কয়েকদিন থেকেই আমরা মাইকিং করছি এবং ব্যক্তিগতভাবে আমি নিজেও বিভিন্ন জায়গায় বলছি। আমার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সহ তার টিম এই বিষয়ে কাজ করছে। বলা যায় ব্যাপক প্রচারণা আমরা চালাচ্ছি। বরিশাল বিভাগে 26,14,772 জনকে টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে। এছাড়া টিকাদান চলছে সিলেট, জামালপুর, হবিগঞ্জ, চাঁদপুর, গোপালগঞ্জ, লক্ষ্মীপুর, পটুয়াখালী, খাগড়াছড়ি, হিলিসহ সারা দেশে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৈষম্য আর আধিপত্যবাদের আগ্রাসন থেকে সেফ এক্সিট দরকার বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। বরিশালে টাইফয়েড টিকা কার্যক্রমের উদ্বোধন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, এতদিন ধরে যে বৈষম্য ও আগ্রাসন ছিল, জনগণের অধিকার বঞ্চনার যে বিষয়গুলো ছিল, সেগুলো থেকে জাতির সেফ এক্সিট হলে সরকার খুশি। সেটির জন্য সবাই মিলে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। এ সময় মাসব্যাপী এই টিকা কার্যক্রম সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি। বরিশাল বিভাগে 26,14,772 জন, 772 জন। বরিশাল জেলায় 6,01,716 এবং মহানগরীতে 97,590 জনের টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কাল ধরে আমাদের মধ্যে যে বৈষম্য সৃষ্টির ছিল, আগ্রাসন ছিল,
জনগণের অধিকার বঞ্চনার যে বিষয়গুলো ছিল সেগুলি থেকেই জাতির সেফ এক্সিট হলে আমরা খুশি। আর ব্যক্তিগত ব্যাপারে হলে আমি তো দেশের জন্য যুদ্ধই করেছি, এই দেশ থেকে যাওয়ার আমার আর জায়গা পেতে। যশোর ঝিনাইদহ মহাসড়ক ৬ লেনে উন্নতিকরণ প্রকল্প এখন গলার কাটা হয়ে গেছে। ৪,৮০০ কোটি টাকার প্রকল্পটি ৪ বছর আগে শুরু হলেও এ পর্যন্ত কাজ হয়েছে মাত্র ৩%। আর ভাঙাচোরা রাস্তাটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন আমলাতান্ত্রিক জটিলতায় থমকে আছে কাজের গতি। যশোরের চাঁচড়া থেকে ঝিনাইদহের দূরত্ব ৪৮ কিলোমিটার। প্রতিদিন এ পথেই বেনাপোল, দর্শনা ও মোংলা সহ দক্ষিণের বিভিন্ন জেলায় চলাচল করে কয়েক হাজার পণ্য ও যাত্রীবাহী যানবাহন। এছাড়া খুলনার সঙ্গে রাজশাহী যোগাযোগের একমাত্র পথও এটি, এখন যা চলাচলের অনুপযোগী। এই যে গাড়ি ভাঙচুর পড়ে থাকে, আমি যেমন রাস্তা খারাপ কারণে অ্যাক্সিডেন্ট করে বসে আছি। খুব ভাঙা গাড়ি ডিফারেন্স হচ্ছে প্রচুর, যাত্রীদের অত সমস্যা, যাত্রীদের কোনো মাথায় লাগছে, হাঁটি লাগছে গাড়িতে রাস্তা ভাঙার কারণে। রাস্তায় প্রায় বাস দুর্ঘটনা কবলিত হচ্ছে এবং আমাদের ছোট গাড়ি সব গাড়ি কোন রকম রাস্তায় আমরা চালাতে পাচ্ছি না। আমাদের তো বিপদ, ব্যাপার গাড়ি নষ্ট হচ্ছে কোনো যেখানে সেখানে পড়ে যাচ্ছে। ৪,৮০০ কোটি টাকা ব্যয়ে সড়কটি ৬ লেনে উন্নীতকরণ শুরু হয় ২০২০ সালে। ২০২৩ সালে শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত কাজের অগ্রগতি মাত্র ৩%। আমলাতান্ত্রিক জটিলতার কারণে নির্মাণ ও সংস্কার থমকে আছে বলে জানান কর্মকর্তারা। আমাদের নিয়ম হচ্ছে যে আমরা প্রজেক্টকে হ্যান্ডওভার করি, আবার যখন প্রজেক্ট শেষ হয়ে যাবে তখন আমাদেরকে মেনটেন্যান্সের জন্য দেয়। কাজে এর মধ্যে যা রিপেয়ার করতে হয় ওই প্রজেক্ট থেকেই করতে হবে। আমরা বারংবার তাদেরকে অনুরোধ করতে চাই। এর মধ্যে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে 2026-এর জুন পর্যন্ত। ব্যয় বেড়েছে 2,650 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলোচিত ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় 105 আসামির সবাইকে খালাস দেওয়া হয়েছে। দুপুরে রাজশাহী মহানগর অতিরিক্ত আদালত 1-এর বিচারক মোহাম্মদ জুলফিকার উল্লাহ এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এই মামলায় সাক্ষী বা প্রত্যক্ষদর্শীদের কেউ আদালতে কারো নাম নির্দিষ্ট করে বলতে পারেনি, ফলে মামলার সকল আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। 2010 সালের 9 ফেব্রুয়ারি সকালে সৈয়দ আমির আলী হলের ম্যানহোলে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেনের মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মাজিদুল ইসলাম অপু বাদী হয়ে 35 জামায়াত শিবির নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 25 জনকে আসামি করে মামলা করেন। ঘটনার 2.5 বছর পর জামায়াত শিবিরের 110 নেতাকর্মীর নামে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা জিল্লুর রহমান। বরিশাল নগরের গুরুত্বপূর্ণ সড়কে সকাল থেকে রাত পর্যন্ত তীব্র যানজটে নাকাল বাসিন্দারা। যানজট নিয়ন্ত্রণে হিমশিম ট্রাফিক পুলিশও। এবার সড়ক ব্যবস্থাপনায় নতুন সিগন্যাল বাতি স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। 1996 সালে বরিশালের 8টি পয়েন্টে স্থাপন করা হয় ট্রাফিক সিগন্যাল বাতি। সুষ্ঠু রক্ষণাবেক্ষণের অভাবে 4 বছরেই অচল হয়ে পড়েছে সবগুলো। বর্তমানে জনসংখ্যা ও যানবাহন বহুগুণ বেড়ে যাওয়ায় চাপ বেড়েছে সড়কেও। অন্যান্য গাড়ির পাশাপাশি বাড়ছে অটোরিকশার দৌরাত্ম্য। এতে প্রায় দেখা দেয় বিশৃঙ্খলা। নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় ট্রাফিক বিভাগকে। সিগন্যাল লাইট ব্যবহার করার আগে আমাদের এই শহরের যে সম্মানিত নাগরিক, সম্মানিত পরিবহনের চালকবৃন্দ, এদেরকে সচেতন হতে হবে। এখানে আধুনিক সিস্টেমে যানবাহন পরিচালনা করার মতো এই শহরের ভিতরে তেমন কোনো সিস্টেম নেই। প্রায় 150 বর্গ কিলোমিটারের বরিশাল মেট্রোপলিটন এলাকায় মাঠ পর্যায়ে ট্রাফিকের দায়িত্বে মাত্র 140 জন। কর্মকর্তারা বলছেন, গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। সিগন্যাল বাতির জন্য বিসিসিকে আহ্বান জানানো হয়েছে। যেখানে হলো আমাদের একজন দিয়ে হয় সেখানে 3 জন বা 4 জন দিতে হচ্ছে। বলে আমাদের মানসিকতায় যে আমরা কিভাবে আগে যাব, কাউকে স্যাক্রিফাইস করবো, এর মানসিকতা নাই। তো সেই জন্য আমরা বড় রকমের ট্রাবলের মধ্যে আছি এটা নিয়ে। তো সিগন্যাল লাইট সরকার থেকে যদি আমাদের অ্যালাউ করে, তাই জন্য আমাদের ট্রাফিকের জন্য অনেক ভালো হবে, অনেক পজিটিভলি আমরা কাজ করতে পারবো। সড়কে শৃঙ্খলার জন্য নগরীতে ট্রাফিক সিগন্যাল বাতি স্থাপনের বিষয় বিবেচনা করছে বরিশাল সিটি কর্পোরেশন। দ্রুত এই বিষয়ে কাজ শুরু হবে। লাল বাতি, সবুজ বাতি, হলুদ বাতি, এই যে বাতিগুলো, এটাতে আমরা অভ্যস্ত হতে হবে। এটা স্যারের সাথে কথা বলে আমরা দেখবো এটা খুব তাড়াতাড়ি চালু করা যায়। এটা হলে আমাদের পুলিশের উপর চাপ, ট্রাফিক পুলিশের উপর চাপ অনেকটা কমে আসবে। বরিশাল নগরীর সাগরদী, রূপাতলী, চৌমাথা, আমতলা, বটতলা সহ 10টি গুরুত্বপূর্ণ স্পট সবচেয়ে বেশি যানজটপ্রবণ এলাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, যানজটের ভোগান্তি কমাতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে? এ বিষয়ে সাধারণ মানুষের প্রত্যাশা কি?
জি দেখুন, আসলে বরিশাল 158 বর্গ কিলোমিটারের একটি শহর, এর মধ্যে কিন্তু আসলে যানবাহনের সংখ্যা কিন্তু অনেক বেশি। সেক্ষেত্রে কিন্তু এখন আপনি জানেন যে আসলে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো রয়েছে এবং অটো রিক্সাগুলো রয়েছে সেই রিক্সা পর থেকে আসলে রাত 9টা-10টা পর্যন্ত কিন্তু আসলে এই যানবাহনের চাপ থাকে এবং বিভিন্ন জায়গায় কিন্তু যানজটের সৃষ্টি হয়। সেক্ষেত্রে ট্রাফিক যে ব্যবস্থাপনা সেটি কিন্তু আসলে বরিশালের ট্রাফিক পুলিশের ব্যবস্থাপনা সেটি কিন্তু আসলে বরিশালের ট্রাফিক পুলিশের একটি সংকট রয়েছে, যেখানে 140 জন ট্রাফিক পুলিশের সদস্য তারা কিন্তু প্রতিনিয়ত মাঠে কাজ করছেন এবং যে বিষয়টি হচ্ছে যে প্রত্যেকটি মোড়ে কিন্তু 2 জন করে ট্রাফিক পুলিশ তারা সর্বদাই কাজ করে যাচ্ছেন। তবে তাদের কিন্তু কাজ করতে হচ্ছে অ্যানালগ সিস্টেমে, অর্থাৎ ডিজিটাল সিস্টেম না থাকার কারণে যে বাতির কথা বলা হচ্ছে, যে ট্রাফিক সিগন্যাল বাতি যেটি রয়েছে সেটি যদি স্থাপন করা যায় সেক্ষেত্রে কিন্তু আসলে ট্রাফিক পুলিশের যে কাজ সেটি কিন্তু আসলে একটু কমে আসবে এবং যে সাধারণ মানুষের যে বক্তব্য হচ্ছে যে আসলে বরিশালে যে পরিমাণ রিক্সা এবং অটো সহ অন্যান্য যে যানবাহনের সংখ্যা বেড়েছে সেটি আসলে নিয়ন্ত্রণের জন্য কিন্তু আসলে উদ্যোগ নেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে বরিশাল সিটি কর্পোরেশন যেটি বলছে যে বরিশাল সিটি কর্পোরেশনের এলাকায় যে যানবাহনগুলো চলাচল করে সেগুলো আসলে যেগুলো লাইসেন্স রয়েছে সেগুলো কিন্তু আসলে নিয়মিত চলাচল করছে, এর বাইরে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে নিয়ন্ত্রণে তারা চেষ্টা করছেন। এর পাশাপাশি যে সিগন্যাল বাতির কথা বলা হচ্ছে সেটি আসলে বরিশালে 1996 সালে কিন্তু বরিশালে রয়েছিল, কিন্তু এর পরে থেকে কিন্তু আসলে সেগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়ার কারণে কিন্তু সেগুলো ধীরে ধীরে কিন্তু আসলে বিলুপ্ত হয়ে যায় এবং এরপরে এটি আর কোনো উদ্যোগ না নেওয়ার কারণে কিন্তু এভাবে রয়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে যেটি দেখা গেছে যে আসলে বরিশাল শহরের বিভিন্ন স্থানে কিন্তু আসলে বিভিন্ন সময় যানজটের সৃষ্টি হচ্ছে, ভোগান্তিতে পড়ছে মানুষ। সেক্ষেত্রে কিন্তু নগরবাসী দাবি জানিয়েছেন এই সিগন্যাল বাতি যেমন সাধারণ মানুষের উপকারে আসবে তেমনি কিন্তু আসলে বরিশালে যে ট্রাফিক সদস্য যারা রয়েছেন তাদেরও উপকারে আসবে। সেক্ষেত্রে যানবাহনের পরিধিও আসলে ধীরে ধীরে কমে আসবে। বরিশালে যেহেতু যেটি জানতে চাইছি যে এই দায়িত্ব অনেকটা সিটি কর্পোরেশনের উপর বর্তায়, তারা কি বলছে? জি, আসলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এই বিষয়ে কিন্তু উদ্যোগ নেওয়ার কথা তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা যখন তাদের কাছে এই বিষয়টি জানতে চেয়েছিলাম তখন কিন্তু তারা আমাদেরকে জানিয়েছিলেন যে বিষয়টি আসলে মানুষের উপকারে আসবে, সেক্ষেত্রে কিন্তু তারা এটি যত দ্রুত সম্ভব এটি আসলে কার্যকর ভূমিকা নেওয়ার জন্য চেষ্টা করে যাবেন এবং বরিশালের যিনি প্রশাসক রয়েছেন তার সাথে এই বিষয়টি নিয়ে আলাপ করবেন এবং আলাপ করার সাথে সাথে কিন্তু তারা। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বরিশাল থেকে আলামিন। চলে যাচ্ছে পরের খবরে। পঞ্চগড়ে বক্তব্য চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ায় নেস্কোর উপর ক্ষোভ ঝাড়লেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় নেস্কোর কর্মকর্তাদের কলিজা ছেড়ে ফেলার হুমকি দেন তিনি। শনিবার রাতে শহরের শেরবাংলা পার্কের জুলাই স্মৃতিস্তম্ভে পথর সভায় সার্জিস আলমের বক্তব্যের একটি ভিডিও রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় সার্জিস আলম বলেন, এনসিপির অনুষ্ঠানের সময় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় নেস্কোর মালিককে জবাব দিতে হবে। প্রোগ্রাম চলাকালীন বিদ্যুৎ গেছে, নেস্কোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে। এই রাজনৈতিক দেউলিয়াদেরকে আমরা দেখে নিব তাদের কলিজা কত, কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো। জুলাই জাতীয় সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে জামায়াত। সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে দলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় জামায়াত নেতারা জুলাই সনদ নিয়ে টালবাহানা না করতে সরকারের প্রতি আহ্বান জানান। একই দাবিতে জামালপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন জেলা জামায়াতের নেতাকর্মীরা। এ সময় তারা পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান। নাটোর শহরের ভবানীগঞ্জ মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে সমাবেশে বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার ও জাতীয় পার্টি সহ তাদের দোসরদের রাজনীতি থেকে নিষিদ্ধের দাবি জানান। নরসিংদী পৌর শহরের শিক্ষা চত্বর এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন দলের কয়েকশো নেতাকর্মী। এছাড়া ঝালকাঠি, চাঁদপুর, ফরিদপুর, হবিগঞ্জ, পিরোজপুর সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে জামায়াত। জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এসব জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজের নির্দেশনা, নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভি, বডি ক্যামেরা স্থাপন এবং গোয়েন্দা নজরদারি জোরদার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আগে নির্বাচনে দায়িত্ব পালনকারীদের নিয়োগ থেকে বিরত থাকার কথাও বলা হয়েছে।
আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের শান্তি ও সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। ময়মনসিংহ বাস কাউন্টারে বহিরাগতদের হামলায় শ্রমিক আহত এবং একজন শ্রমিককে গ্রেপ্তারের প্রতিবাদে জামালপুর ময়মনসিংহ ঢাকা রুটেও বাস চলাচল বন্ধ আছে। পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ বাস বন্ধ করায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হয়েছে সহকর্মী সাইমুম সাব্বির শোভন। সাব্বির শোভন, এই পরিস্থিতিতে যাত্রী ভোগান্তির কথা জানতে চাই এবং এই সমস্যার সমাধানে কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে? দেখুন, আমি প্রথমে যদি ভোগান্তির কথা বলি, জামালপুর থেকে ময়মনসিংহ, মুক্তাগাছা, ত্রিশাল, ভালুকা, গাজীপুর পর্যন্ত যেসব যাত্রীরা আজকে চলাচল করেছেন তারা আসলে সকাল থেকে ব্যাপক দুর্ভোগের মুখে পড়েছেন। কারণ পূর্ব ঘোষণা ছাড়াই এই রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে করে কিন্তু সাধারণ যাত্রীদের সিএনজি দিয়ে ভেঙে ভেঙে যাতায়াত করতে হয়। এতে কিন্তু খরচ বাড়ে কয়েক গুণ, দুর্ভোগ বাড়ে কয়েক গুণ। তো এইসব বিষয়ে জামালপুর জেলা বাস মালিক সমিতির সাথে আমার কথা হয়েছে। বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ আমাকে যেটি জানিয়েছে যে এই ঘটনায় যারা মূলত দোষী বা যারা বহিরাগত, যারা ময়মনসিংহ বাস কাউন্টারে হামলা চালিয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার করা না হয় তাহলে তারা সামনের দিনে ঢাকা বিভাগের সকল বাস চলাচল বন্ধ ঘোষণা করবেন এবং এরপরও যদি তাদের দাবি আদায় না হয় তারা সারা দেশে বাস চলাচল বন্ধ ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন। তো এইসব বিষয়ে স্থানীয় প্রশাসন যেটি বলছেন যে বাস মালিক সমিতি, শ্রমিক সমিতি সকলের সাথে বসে দ্রুত বিষয়টি সমাধান করবেন যাতে যাত্রীদের দুর্ভোগটি কিছুটা অংশ কমে বা এই দুর্ভোগ যাতে দীর্ঘস্থায়ী না হয়। মূলত এই ছিল আমার কাছে সার্বিক তথ্য। ধন্যবাদ আপনাকে সাব্বির শোভন। সুন্দরবনের হারবাড়িয়া ইকো পর্যটন কেন্দ্রের ফুড ট্রেইলে একটি বাঘের বিচরণ দেখা গেছে। শনিবার পর্যটন কেন্দ্রের ফুড ট্রেইলে একটি বাঘ বসে থাকতে দেখেন পর্যটকরা। এ সময় তারা বাঘের ছবি এবং ভিডিও তাদের মুঠোফোনে ধারণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 29 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় শান্তভাবে কিছু সময় বসে থাকার পর বাঘটি ফুড ট্রেইলে হাঁটা শুরু করে। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, হারবাড়িয়া ইকো পর্যটন কেন্দ্রটি সুন্দরবনের অন্যতম দর্শনীয় স্থান। প্রতিদিনই সেখানে শত শত দেশি বিদেশি পর্যটক ঘুরতে আসেন। হারবাড়িয়া অঞ্চল সুন্দরবনের বাঘের বিচরণ ক্ষেত্রের খুবই কাছে হওয়ায় মাঝে মধ্যেই সেখানে বাঘের উপস্থিতি দেখা যায়। 2018 সালের শুমারি অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল 114টি। সর্বশেষ 2024 সালের বাঘ গণনায় সেই সংখ্যা 125টিতে বেড়ে দাঁড়িয়েছে বলেও জানান এই বন কর্মকর্তা। সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফেরত আসা 16 বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সকালে সদর থানা থেকে তাদেরকে পরিবারের কাছে ফেরত দেয় পুলিশ। এর আগে গতকাল সন্ধ্যায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 16 বাংলাদেশিকে তলুইগাছা সীমান্ত দিয়ে পুশিন করে। পরে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে বিজিবি। পুলিশ জানায় আটককৃতরা সাতক্ষীরার শ্যামনগর এবং খুলনায় কয়রা এলাকার বাসিন্দা। দীর্ঘদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় কাজ করে আসছিলেন তারা। হিলিতে নিম্ন আয়ের মানুষদের জন্য সুলভ মূল্যে ওএমএস এর মাধ্যমে আটা বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে হিলি বাজারের চালহাটিতে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে এই আটা বিক্রয় করা হচ্ছে। 24 টাকা কেজি দরে একজন ব্যক্তি সর্বোচ্চ 5 কেজি আটা কিনতে পারবেন। একইভাবে পৌরসভা চত্বরেও এই আটা বিক্রি কার্যক্রম চলছে। সপ্তাহে 5 দিন এই বিক্রয় কার্যক্রম চলবে। কম দামে আটা কিনতে পেরে খুশি নিম্ন আয়ের মানুষজন। তবে প্রতিদিন মাত্র 200 জনকে আটা দেয় ক্ষুব্ধ স্থানীয়রা। শেরপুরের শ্রীবর্দীতে স্থানীয়দের সহায়তায় সরকারি সিল দেয়া 380 বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার রাত 11টায় পৌরসভার শেখদি এলাকায় মেসার্স রুহুল রাইস মিলের গুদাম থেকে চাল পাচারের সময় আটক করে স্থানীয়রা। খবর পেয়ে শ্রীবর্দী উপজেলার সহকারী কমিশনার এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালের বস্তাগুলো জব্দ করে। পরে চালের বস্তা গুদামে রেখেই গুদামটি সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখছে প্রশাসন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইদহ সদরে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র্যালি হয়েছে। সকালে সদর উপজেলার আব্দুর রৌফ ডিগ্রি কলেজ মাঠ থেকে র্যালি বের হয়। র্যালিটি সাধুহাটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রদক্ষিণ করে। পরে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সাধুহাটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 100 শিক্ষার্থী। এই কর্মসূচির আয়োজন করে তারুণ্যের অগ্রযাত্রা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই ছিল সমগ্র বাংলাদেশে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।